রানা প্লাজাতে যে হত্যাকাণ্ড চলেছে সেই হত্যাকাণ্ড আসলে একটি রাষ্ট্রীয় কাঠামোগত হত্যাকাণ্ড। কারণ যখন এই ভবনটি ধস হয়েছে তখন তার আগে থেকেই চিহ্নিত করা হয়েছিল যে ভবনের কন্ডিশন আসলে বিপজ্জনক। তারপরে সেইখানকার যে শ্রমিকরা ছিলেন তারা কিন্তু কাজ করতে আগ্রহী হন নাই। তারপরেও সেইখানে মালিকের জোর করে শ্রমিকদেরকে নিয়ে আসা হয়েছে। ওই দিন যেই দিন হচ্ছে রানা প্লাজার ধসের ঘটনাটি ঘটেছে সেই দিন আসলে বলা হয়েছিল শ্রমিকদেরকে যে আজকে তাদের বেতন দেওয়া হবে এবং আরও 1 মাসের বেতন বকেয়া ছিল, 2 মাসের বেতন দেওয়া হবে বলে শ্রমিকদেরকে জোরপূর্বক আসলে নিয়ে আসা হয়েছিল। তো সেই ঘটনায় যে হাজার হাজার হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অগ্রণী ভূমিকা ছিল। সেইখানে উদ্ধারকর্মী হিসেবে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা সেখানে কাজ করেছিলেন। আপনারা জানেন যে অত্যন্ত হচ্ছে একটা আলোচিত নাম হিমালয় হিমু। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাবেক ছাত্রনেতা ছিলেন। আমরা দেখেছি যে ওই সময়ে কিভাবে ওইখানে চাপা পড়া শ্রমিকদেরকে উদ্ধার করার জন্য তারা নিয়োজিত ছিলেন। এবং আমরা জানি যে রাষ্ট্রীয় এতগুলো বাহিনী আছে আসলে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, যদি বলি যে ফায়ার সার্ভিসের লোক, তারপরে সেনাবাহিনী সহ সরকারি বিভিন্ন বাহিনী আছেন যারা এই রকমের পরিস্থিতিতে হচ্ছে মোকাবেলা করবেন এবং রাষ্ট্রীয় অনেক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য হাজার কোটি টাকার বাজেট সবসময় থাকে। কিন্তু আমরা ওই সময় কিন্তু দেখেছি ওই সময় চিত্রগুলোতে যে ওইখানে ড্রিল মেশিন ব্যবহার করা হচ্ছে বা এমন এমন সব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে যেইগুলো আসলে ওইখানে ব্যবহার করার কথা না। কিন্তু ওই সময়ের যারা ছাত্র নেতারা ছিলেন এবং তরুণরা এগিয়ে এসেছিলেন, পর্যাপ্ত লোকবল ছিল না সরকারি বাহিনীগুলোর, যার কারণে ওই সময় তরুণদেরকে এগিয়ে আসতে হয়েছিল, ছাত্র নেতাদেরকে এগিয়ে আসতে হয়েছিল এবং তারা তাদের হাতের কাছে যা যা জিনিসপত্র পেয়েছে সেগুলো দিয়েই আসলে মানুষের জীবন রক্ষা করার কাজে তারা ব্যবহার করেছেন। তো আমি একটা ইন্টারভিউতে দেখেছি যে সেইখানে হিমালয় হিমু ভাই বলেছেন যে তারা ওইখানে কি কি রকমের সমস্যাগুলো ফেস করেছেন। স্বজনরা এরকম হাতে প্লাকার্ড নিয়ে ছবি নিয়ে বসে থাকতেন যে আমার ভাই নিখোঁজ, আমার মা নিখোঁজ, কেউ কেউ বলতেন যে তাদের জীবন সঙ্গী নিখোঁজ, ছেলে মেয়ে নিখোঁজ। তাদের সাথে কথা বলে হচ্ছে বারংবার জিজ্ঞেস করেছে আচ্ছা আপনারা কি কোনো খোঁজ পেয়েছেন বা আপনাদের কি কোনো কেউ আশ্বস্ত করেছে যে তাহলে তারা কি আছে, বারবার বলেছে যে না। তারপরে আমরা দেখেছি যে যাদের জীবনের ক্ষতি হয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের অনেকগুলো পরিবার সেখানে কিছু সুবিধা পেয়েছে, কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু তারা কোনো সুবিধা পায়নি, কারণ তাদের কোনো অস্তিত্বই ওখানে খুঁজে পাওয়া আসলে যায়নি, যার কারণে তারা এই সুবিধা থেকেও বঞ্চিত হয়েছে। যে হিমু ভাই সারাদিন কাজ করত এবং হিমু ভাইয়ের সাথে যারা সহযোদ্ধারা ছিলেন তারা কাজ করত, রাতের বেলা যখন 11টা 12টার দিকে তারা ফিরতেন কিছুক্ষণ বিশ্রামের জন্য, সর্বোচ্চ 3-4 ঘন্টা বিশ্রাম নিতে পারতেন, তো পাশে দেখতো যে ওইখানে শত শত মানুষ না খেয়ে বসে আছেন তাদের স্বজনদের জন্য, তাদের স্বজনদের অপেক্ষায় তারা বসে আছেন না খেয়ে। তো তখন তারা আসলে খাবার মুখে দিতে পারতেন না। তারা ভাবতো যে আচ্ছা এখানে এতগুলো মানুষ না খেয়ে বসে আছে, আমরা কিভাবে খাবার খাবো। গিয়ে গিয়ে হচ্ছে তাদেরকে নিজের খাবারগুলো হচ্ছে বিলিয়ে দিতেন এবং বলতেন যে আচ্ছা আপনারা এখন একটু খাবার দাবারগুলো খেয়ে নেন, আমরা দেখতেছি পরবর্তীতে কি করা যাবে। কিন্তু এটা তারাও মনে মনে বিশ্বাস করতেন যে রাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামো থেকে কিন্তু আসলে কোনোভাবেই এদের হদিশ দিতে পারবে কিনা সেটা নিশ্চিত করে বলা যায় না, কিন্তু তবুও হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি বলা। যখন বছরের পর বছর একটা মানুষ হাত কেটে পা কেটে বা এই যে দুর্গন্ধ ছিল, সেইখানে পারফিউমের গন্ধে পুরো এলাকা হচ্ছে পারফিউমের গন্ধে ভরা ছিল, কারণ এত মানুষ পচা গন্ধ ছিল যেখানে মানুষ আসলে সহ্য করতে পারতো না, সেই কারণে প্রচুর পারফিউমের গন্ধ ছিল। সেই পারফিউমের গন্ধ সহ্য করতে করতে একসময় তার একটা ট্রমা হয়ে যায় এবং মনে হয় যেখানেই যায় সেখানে এরকম একটা পারফিউমের গন্ধ পাচ্ছে, রক্ত দেখতেছে, লাশ দেখতেছে, এরকম দেখতে দেখতে সে ট্রমায় চলে যায়। ট্রমায় গিয়ে একদম আশ্চর্যজনক হলেও সত্য যে 2019 সালের সেই 24শে এপ্রিলে গিয়ে, যেই দিন আসলে রানা প্লাজার এই হত্যাকাণ্ড হয়েছিল, কাঠামোগত হত্যাকাণ্ড হয়েছিল, সেই দিনই সে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। তো আমরা বলতে চাই যে এটা আসলে আত্মহত্যা করা হয়েছে কারণ এই যে রাষ্ট্রীয় কাঠামোগত হত্যা সেটা আসলে সে মেনে নিতে পারে নাই, এবং এত মানুষের আত্মচিৎকার এবং স্বজনদের আত্মচিৎকার সেটা মেনে নিতে না পেরে একসময় সে ট্রমায় চলে গিয়ে হচ্ছে নিজের জীবনকেও এইভাবে তিনি শেষ করেছেন। তো আমরা বলতে চাই সর্বশেষ যেটা,
যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সব সময় গণমানুষের পক্ষে, শ্রমিকদের পক্ষে, কৃষকদের পক্ষে রাজনীতি করে গেছেন, সেই ধারাবাহিকতায় আমরাও হচ্ছে সেইখানে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরাও সর্বোপরি মানুষের মুক্তির জন্য এবং শ্রমিক শ্রেণী মানুষের জন্য সব সময় কাজ করে যাব। এবং যারা সংগ্রাম করেছেন, হিমু ভাই সহ আমরা জানি যে এই রানা প্লাজার ঘটনায় শুধু প্রথম না, এর আগেও হচ্ছে অনেক বছর ধরে এরকম ভবন ধস হচ্ছে এবং গার্মেন্টসগুলোতে হচ্ছে অগ্নিকাণ্ড চলে আসছে। এবং রানা প্লাজা সহ যেই যেই জায়গাতে শ্রমিকরা এবং যেই যেই কাঠামোগত হত্যাকাণ্ড হয়েছে, সকল হত্যাকাণ্ডের বিচার আমরা হচ্ছে দাবি করছি। এবং এই যে শহীদদের প্রতি, যারা আসলে রাষ্ট্রীয় কারণে যাদেরকে প্রাণ দিতে হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।